নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত এ সপ্তাহেই সংশোধনের পর চূড়ান্ত অনুমোদন, বললেন আইন উপদেষ্টা। সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভয় নয়, পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ প্রধান উপদেষ্টার। পরাজিত শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান। পুলিশ হলো বন্ধু, এটাই হলো, কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে ইসির দ্বিমত, আপত্তি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি। আবার রশ্মিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হলো। গ্যাং সহিংসতার অভিযোগে 261 জনকে পাঠানো হয়েছে এল সালভেদরের কারাগারে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন সংশোধন করে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে এমনটাই জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হয়েছে। জানান, যে কোনো ব্যক্তি দ্বারা ধর্ষণজনিত ঘটনা ঘটলে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে। এমনকি ধর্ষণকালে কাউকে জখম করা হলে তা কঠোর বিচারের আওতায় আসবে। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ধর্ষণের মামলা দ্রুত নিশ্চিত ও ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী ও চট্টগ্রামে আরও 2টি ল্যাব তৈরি করা হবে। উপদেষ্টা আরও জানান, বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত করা যায়। সম্মতি ব্যতি রেখে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলো আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। বাংলাদেশ বর্তমানে একটি যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে, সেই যুদ্ধ তত তীব্র আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে, তাই তাদের শক্তভাবে আইনের সীমার মধ্যে থাকতে হবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বৈঠক। সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক। বৈঠকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পরাজিত শক্তি প্রতি মুহূর্তে সুযোগ নেয়ার অপেক্ষায় আছে। তাদের চক্রান্ত প্রতিহত করা যুদ্ধের শামিল। নির্বাচন যত কাছে আসবে, সেই যুদ্ধ তত তীব্রতর হবে। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে। কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। পুলিশদের আইনের সীমার মধ্যে থাকার উপর জোর দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, আগামী নির্বাচন পুলিশের হাত দিয়েই হবে। মানুষকে বাধা না দিয়ে আইনের মধ্যে রেখে তাদের পথ সহজ করে দিতে আহ্বান জানান তিনি। সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না, তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো। তাহলে দেখবো যে এই দেশের এখন সমস্যা হবে না। শুধু তার পাশে থাকা,
শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে। তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়ে না। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন বেরোচ্ছে, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। ডক্টর ইউনূস নারী সুরক্ষার ব্যাপারে জোর দেন। অবহেলার কারণে নারীর প্রতি সহিংসতা বিস্তার লাভ করেছে বলেও জানান তিনি। নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। মাঠ পর্যায় সহ মোট 127 পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এই বৈঠকে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসীরা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলে জানান তিনি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা। সোমবার বেলা 11টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে 19 দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে জানানো হয় প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 4 মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইসি। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয় বলছে নির্বাচন কমিশন। রাজনৈতিক সরকারের হস্তক্ষেপে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি ওঠে ভোট পদ্ধতি ও ব্যবস্থার আমূল সংস্কারের। শক্তিশালী নির্বাচন কাঠামো তৈরিতে বিশেষজ্ঞ ও ভোটারদের মতামত নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 155টি সুপারিশ এসেছে কমিশনের তরফে। তবে বেশ কিছু সুপারিশের সাথে একমত নয় ইসি। সংস্কার কমিশনের কিছু সুপারিশকে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করে কমিশন। এ বিষয়ে মতামত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। ফলাফলের 48 ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের আগে সুষ্ঠু নির্বাচন হয়েছে এমন অঙ্গীকার করতে চায় না ইসি, জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলে মনে করে ইলেকশন কমিশন। একটা শাস্তির বিধান করা হয়েছে, এটা তো একটা মানে কি বলা যেতে পারে ভয়ঙ্কর ব্যাপার। কেউ যদি তার শপথ ভঙ্গ করেন তাহলে তো সেইটা আপনার নিষ্পত্তির পদ্ধতি আছে, কিন্তু 20 বছরের জেলের মাথায় নিয়ে খড়গ মাথায় নিয়ে কি কেউ যে কেউ তো সংক্ষুব্ধ হতেই পারেন। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা কার্যত মানে সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের parliament election plus local government elections, local government election over the period of time, 5টা টিয়ারে over the period of time হয়। তো এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। ইসি সচিব বলেন এনআইডি সেবা কার্যক্রম অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে নিলে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরও এক্সপ্যান্ড করে এটাকে আরও যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে এটাকে আর কি বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এই বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ এখনও ঐক্যমতে পৌঁছায়নি, যদিও তাতে সমস্যা দেখছে না ইসি। ভবিষ্যতে যদি রাজনৈতিক দল নিবন্ধন চান এই গণবিজ্ঞপ্তির সূত্রে এবং তারা যদি শর্ত পূরণ করেন দেওয়া হবে। এরপরেও যদি মনে করা যে শর্ত শিথিল করা হয়েছে এবং আবারও গণবিজ্ঞপ্তি দিতে হবে, এটা দেওয়া যাবে। এটা সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে পর্যায়ক্রমে রাজনৈতিক দল এবং ইসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সাথে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
একটি গোষ্ঠী নিজেদের নীল নকশা বা সুবিধা অনুযায়ী জনগণকে পরিচালিত করতে চায়, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকারের আকার বাড়িয়ে নির্বাচিত সংসদের জন্য কোনো কাজ রাখতে চায় না তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। খসরু আরও বলেন, যেই কাজ সংসদের করার কথা সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে চায়। তারা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী নামে সময় ক্ষেপণ করছে। শেখ হাসিনার মতো নিজেদের ছকে সবাইকে পরিচালিত করতে বাধ্য করছে। দেশে আবারও স্বৈরাচার তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের স্পিড বাইরে একটি গোষ্ঠী তৈরির চেষ্টা হচ্ছে, কিন্তু তা কোনোদিনও হতে দেবে না। এ সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া অবধি দেশ পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়েছে তা বলা যাবে না। গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লোডশেডিং এর শিডিউল 24 ঘন্টা পূর্বে কেন প্রকাশ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই রুল জারি করে। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করা হলে এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং করা হয়। এর ফলে এসব এলাকার থাকা পোলট্রি সহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনাকালে ভ্যাকসিন ক্রয়ের নামে সালমান এফ রহমান ও বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। করোনার সময় ভ্যাকসিন সরবরাহ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অভিযোগ রয়েছে, করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সালমান এফ রহমানের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট। চক্রটি অন্তত 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। সেই সাথে সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশে আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন পেতে প্রভাব খাটিয়েছেন। দর্শক, ইফতার বাজারের খবরাখবর জানবো। রাজধানীর বাংলা মোটর এলাকায় যেতে চাই আমার সহকর্মী শওকত মঞ্জু শান্ত সেখানেই রয়েছেন। শান্ত, ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? গরমে কোন ধরনের খাবারে ভোক্তাদের আগ্রহ বেশি এবং সেখানকার জনপ্রিয় কোন খাবারটি বিক্রি হচ্ছে সেই ব্যাপারে জানাবেন। ইরশাদ, আমি কিন্তু ঘুরতে ঘুরতে মণিপুরি পাড়ায় চলে এসেছি এবং ইফতার বাজার দেখতে দেখতে বলতে হবে যে সড়কের পাশে যে গাড়িতে থাকেন শেষ মুহূর্তের ইফতার কেনাকাটার জন্য যে ধরনের দোকানগুলো রয়েছে, ঠিক তার একটি দোকানের সামনে আমি রয়েছে এবং এখানে যে পদগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পেঁয়াজু রয়েছে, ছোলা রয়েছে, চিকেন শাসলিক দেখতে পাচ্ছি, চিকেন চপ, ডিম চপ, পাকোড়া দেখতে পাচ্ছি এবং হালিমও দেখতে পাচ্ছি। আমরা একটু হালিমের চেহারাটা একটু দেখতে চাই। হালিম সবারই একটা পছন্দের জায়গা থাকে এবং এখানে এসে কিন্তু গাড়িতে করে বা সড়কে যারা যাতায়াত করছেন, শেষ মুহূর্তে যারা আটকে যান যে ইফতারটি পথেই করতে হবে, তাদের জন্য কিন্তু এখানে বেশ ভালো সুযোগ দেখতে পাচ্ছি এবং এখানে যে কয়জন ক্রেতা এই মুহূর্তে দেখলাম এখানকার গলি পথের বা এলাকার যারা রয়েছেন তারা এসে এখান থেকে ইফতার তাদের সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি গাড়ি থেকে নেমেও অনেকে সংগ্রহ করে যাচ্ছে। তো এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন যে শেষ মুহূর্তে তাদের বেচাকেনাটা বেশ ভালো জমে হচ্ছে এবং সেই অপেক্ষায় তারা থাকেন এবং ক্রেতারাও বলছিলেন যে আসলে এই ধরনের মুহূর্তগুলোতে ইফতার সংগ্রহ করাটাই একটা ঝামেলা হয়ে যায়, সেই জন্য পথের পাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে ইফতার সংগ্রহ করাটা শেষ মুহূর্তের উপায় বলে তারা মনে করেন। ইরশাদ, ধন্যবাদ আপনাকে শান্ত। আবারও হ্যান্ডকাফ ও শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দিল মার্কিন প্রশাসন। কুখ্যাত গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগে ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের 261 অবৈধ অভিবাসীকে পাঠানো হয়েছে এল সালভাদোরের কারাগারে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করে যুদ্ধকালীন আইন প্রয়োগে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। কিন্তু সমালোচনার জবাব না দিয়ে উল্টো সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে হাত করা, পায়ে কোমরে শেকল, ডান্ডা বেড়ি পরিয়ে এভাবেই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হচ্ছে দেশ থেকে। ছবির কোনো দৃশ্য নয়, যুক্তরাষ্ট্র থেকে কথিত সন্ত্রাসীদের এল সালভাদোরের হাই সিকিউরিটি কারাগারে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ রয়েছে তারা সবাই কুখ্যাত গ্যাং ট্রেন ডে আরাগুয়ার সদস্য, মার্কিন মুলুকে যারা জড়িত ছিলেন গুম, খুন, অপহরণ, চাঁদাবাজির মতো অপরাধে। এ দফায় মোট 261 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে মার্কিন কর্তৃপক্ষ, যাদের মধ্যে 238 জনই ভেনেজুয়েলার নাগরিক। বাকিরা আরেক গ্যাং MS-13 সক্রিয় সদস্য। রোববার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ।
কারাগারে পাঠানোর আগে এসব অবৈধ অভিবাসীদের মাথা মুড়িয়ে ঘাড় ধরে ওঠানো হয় বিমানে। ভেনেজুয়েলার পরিবর্তে তাদের রাখা হবে এল সালভাদোরের একটি কারাগারে। 300 গ্যাং সদস্যকে বন্দী রাখতে যুক্তরাষ্ট্রের সাথে $60 লাখ চুক্তি হয় মধ্য আমেরিকার দেশটির। তবে নাগরিকের বিরুদ্ধে আনা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নাকচ করেছে ভেনেজুয়েলা। এ ঘটনার মধ্য দিয়ে নাৎসি বন্দী শিবিরের ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলে বিবৃতিতে জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিন্দা জানিয়েছেন মার্কিন আইনজীবীদের সংগঠন ACLU। আমরা খুবই ভয়ানক পরিস্থিতিতে। প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তা বেআইনি। অভিবাসীদের ফেরত পাঠাতে তারা যুদ্ধকালীন আইন যখন তখন ব্যবহার করছে। তা চলতে থাকলে আরও বহু মানুষের শিকার হবে। তবে আদালতের নির্দেশ অমান্য করার পক্ষেই সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিলেন ভবিষ্যতেও চলমান থাকবে প্রত্যাবাসন কর্মসূচি। এটা আমাদের জন্য যুদ্ধকালীন পরিস্থিতি, কারণ বাইডেন লাখ লাখ মানুষকে এদেশে ঢুকতে দিয়েছিল, যাদের অনেকেই সর্বোচ্চ পর্যায়ের অপরাধী ছিল। অন্য দেশের কারাগার থেকে তারা এখানে আসে। এটা আগ্রাসন। তারা আমাদের দেশ দখল করেছে। যুদ্ধের চেয়েও এটা ভয়াবহ, কেননা যুদ্ধে আপনি কাকে গুলি করছেন তা পোশাক দেখে বুঝতে পারবেন, কিন্তু এখানে তা পারবেন না। এর আগে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ট্রাম্পের যুদ্ধকালীন আইন প্রয়োগের পদক্ষেপের উপর স্থগিতাদেশ দেন এক মার্কিন আদালত। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।